আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র বলছেন বিএনপি নেতারা। দলটির অপকর্মের বিচার দাবি। জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। আজ থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ঈদের আনন্দ নেই রংপুরের 7 শহীদ পরিবারে। পিতাহারা সন্তানের আর সন্তান হারানো মা বাবার চোখে মুখে হাহাকার। একটা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকই কিছু লাগে, ওটা আনি এখন আমার ডাইল ভাতও হয় না। অনিয়ম আর দুর্নীতির আখড়া কুষ্টিয়া এলজিডি অফিস। সড়কের উন্নয়নের নামে চলছে লুটপাট, দেখার যেন কেউ নেই। দেড় যুগে উদ্বোধনী হয় নীলফামারীর গ্রোয়ার্স ও হোলসেল মার্কেট। পড়ে আছে অবকাঠামো, কাজে আসছে না প্রান্তিক কৃষকের। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক 37 এবং চীনের পণ্যে 34%। এবং নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে আজ পাকিস্তান যাচ্ছে টাইগার্সরা। ব্যাটে বলে ভালো করার প্রত্যয়। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। রাজনীতিতে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ ও বিচারিক প্রক্রিয়া। এই অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্রের ধারক। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মনে করেন, আওয়ামী লীগে ফের রাজনীতিতে ফিরিয়ে আনা বা বের করে দেওয়ার বিএনপির কেউ নয়। দলটির গণহত্যা সহ সব অন্যায় অপকর্মের বিচারের দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জনগণকে উপেক্ষা করে পরপর 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখতে দীর্ঘ 16 বছরে বিরোধী মতের হাজারো মানুষকে গুম খুনের অভিযোগ আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের 1 মাসেই হত্যার শিকার হয়েছে প্রায় 2000 মানুষ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সম্প্রতি পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন নিয়ে আলোচনায় আবার সামনে এসেছে দলটির পুনর্বাসনের ইস্যু। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, যারা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের বিচার সবার আগে নিশ্চিত করা জরুরি। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে, আওয়ামী লীগের পদে ব্যবহার করে সরকার আওয়ামী লীগকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। সরকারের যে হয় সদিচ্ছার অভাব, নয় এফিসিয়েন্সির অভাব আছে, ষড়যন্ত্র কিনা সেটাও আমি বলতে পারবো না। আমি এটা বলতে চাই না কোনোটাই, বাট আমি শুধু এজ নাগরিক হিসেবে বলতে পারি যে এটা তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক দলের কোনো চরিত্রই আওয়ামী লীগের নেই। 4 সপ্তাহের মধ্যে 2000 মানুষকে হত্যা করেছে গণহত্যার কায়দায়। আসমান থেকে গুলি করে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে। সেই একটি ফ্যাসিবাদী দলকে বাংলাদেশের মানুষ কি স্বাভাবিকভাবে তাদেরকে রাজনৈতিক মাঠে স্বাগতম জানাবে, অনুমতি দিবে? আমার তো মনে হয় না। এখন গণচেতনার বাইরে গিয়ে, জনগণের অনুভূতির বাইরে গিয়ে এবং জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কি কোনো রাজনীতি চলে না। আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা তা জনগণই নির্ধারণ করবে দাবি সালাউদ্দিন আহমেদের। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং সেই জন্য সংবিধানের আর্টিকেল 47 অনুসারে আইন প্রণয়ন করতে হবে অথবা আইন সংশোধন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, এবং সেই হিসেবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন সেই দায়িত্ব সরকারের। আর জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা।
আওয়ামী লীগ যখনই সময় পেয়েছে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে বলেও জানান বিএনপি নেতারা। তাদের ডিএনএ তে সমস্যা আছে। তারা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল তখনই তারা একনায়কতন্ত্রের চর্চা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 4 এপ্রিল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এই বৈঠকের মূল উদ্দেশ্য। এছাড়াও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিউরি রায় রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জানান এবারের সম্মেলনে ব্যবসা বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন সহ 7টি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। এছাড়া বিমস্টেক সম্মেলনে বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা প্রস্তাবসন নিয়ে কথা বলার চেষ্টাও থাকবে বাংলাদেশের। 7টা পিলার: এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি, কানেক্টিভিটি, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, পিপল টু পিপল কন্ট্যাক্ট, সায়েন্স, টেকনোলজি এন্ড ইনোভেশন, সিকিউরিটি, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান জানান, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। সম্মেলনের শেষ দিনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় কোনো নিরীহ ব্যক্তির সাজা হবে না, তবে দুষ্কৃতিকারী কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে চরমপন্থার কোনো সুযোগ নেই। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বুধবার সকালে রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা ও রামপুরা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। করেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর দেশে কোনো প্রকার জঙ্গিবাদের উত্থান ঘটেনি। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। জুলাই আগস্ট হত্যা মামলায় এজাহারভুক্ত হলেও কোনো নিরীহ ব্যক্তি সাজা পাবে না বলেও আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায়। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো রকমের সাজা হবে না। এদিকে বুধবার কুমিল্লায় অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখব। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের চেষ্টা করছে সরকার, বলেন মাহফুজ আলম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি সন্তান তারেক রহমান।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাটাতে হয়েছে কারাগারে, আর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে থাকতে হয়েছে দূর পরবাসে। দীর্ঘ সময় পর মা ছেলের সাক্ষাৎ হয়েছে। বিএনপি চেয়ারপারসন এখন লন্ডনে ছেলের বাসায় অবস্থান করছেন। বুধবার সেখানে ছেলের সঙ্গে লন্ডনের একটি পার্কে ঘুরতে বের হন। বিএনপির ভেরিফাইড পেজে মা ছেলের ঘুরতে বের হওয়ার ভিডিও প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিয়াজ মোর্শেদ জানাচ্ছেন বিস্তারিত। ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কাটাতে হয়েছে কারাগারে। তাই ঈদের সময় কখনো কারাগারে আবার কখনো হাসপাতালেই কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় পাশে পাননি পরিবারের সদস্যদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্নত চিকিৎসার জন্য গেল 7 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে। বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় লন্ডনের হাসপাতালে। সেখানে 17 দিন চিকিৎসার পর তার বড় ছেলে তারেক রহমানের বাসায় যাওয়ার অনুমতি দেন চিকিৎসক। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। বুধবার ছেলের সঙ্গে লন্ডনের একটি পার্কে ঘুরে বেড়ান। মা ছেলের পার্কে ঘুরে বেড়ানোর আবেগঘন সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পার্কে তারেক রহমানের সঙ্গে ছিলেন মেয়ে জায়মা রহমান। খালেদা জিয়াকে পার্কের রাস্তায় ঘোরাতে দেখা যায় তার একান্ত ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমানকে। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুধু পার্কে ঘোরাঘুরি নয়, এবারের ঈদটাও পরিবারের সঙ্গে কাটিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন তিনি। দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়ও করেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঈদের হাসি খুশি আর আনন্দ নেই রংপুরের 7 পরিবারে। গেল জুলাই আগস্টে পিতাহারা সন্তানের চোখে মুখে দুঃস্বপ্ন আর সন্তান হারানো পিতামাতার চোখে মুখে হাহাকার, এই ডুবে মলিন তাদের ঈদ আনন্দ। সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 7 মাস আগে নারী ছেঁড়া ধন মানিককে হারিয়েছে নূরজাহান বেগম। শিশু থেকে যুবক হয়ে মায়ের প্রতি তার ভালোবাসার স্মৃতিগুলো আজ কেবল কষ্ট বাড়ায়। গেল জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন মানিক। ছেলে হারায় এই মা এখনো শোকে পাগল প্রায়। ঘরে নেই সুখের বাতাস, শুধু রয়ে গেছে সন্তানের স্মৃতি যা ভারী করে তোলে প্রতিটি কোণ। বাবার মতন কেউ আমাকে ডাকলো না, বাবার মতন কেউ বেড়াইলো না। আর 3টা সালে বাবা আসি ডাকে মা নাকি খাইছে। 19 জুলাই সংঘর্ষে প্রাণ হারানো স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের বাড়িতে নেই ঈদের আমেজ। স্ত্রী আর 2 সন্তান মিলে যার ঘর ছিল সুখের পূর্ণতা, সেই ঘরে পিছু নিয়েছে দুঃখ কষ্ট। 2 সন্তান নিয়ে সুখ শূন্যতায় বেকুল পুরো পরিবার। আর যে মানুষটা আমি একসঙ্গে মার্কেটে গিয়ে আমার জামা কিনতাম, সে মানুষটাই তো নাই আমার পাশে। তো আমার জামা কিনে কি হবে? এর জন্য ভাই আমি আমার ঈদে কোনো কাপড় চাপড় কিনে নিই। আর বাচ্চা কাচ্চার কাপড়ও তো আমরা একসঙ্গে 2 জনে কিনতাম। তো আমি এবার মার্কেটে আমার বাচ্চার কাপড়ও কিনিনি। স্বৈরাচার পতনের আন্দোলনে প্রাণ হারানো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের পরিবারে নেই ঈদের আনন্দ। সুখের আলো নিভে গেছে, সংসার চলছে কষ্টে। অর্থ সহায়তা মিললেও তাতে টিকছে না জীবিকা। ঈদের কেনাকাটাও স্বপ্নমাত্র। সন্তানের মুখে হাসি ফোটানোর সামর্থ্য হারিয়েছে পরিবারটি। একটা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকই কিছু লাগে, ওটা আনি এখন আমার ডাইল ভাতও হয় না, মার্কেট তো দূরের কথা। কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে রংপুরে আবু সাইদ, সাজ্জাদ, তাহির জামান, মুন্না সহ নিভে গেছে 7 প্রাণ। তাই ঈদ আনন্দের পরিবর্তে কষ্টই সঙ্গী হয়েছে পরিবারগুলোর। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে রাজধানীর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে বাড়ে রোগীর চাপ। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন প্রায় 800 রোগী। জরুরি বিভাগে প্রতিদিন 200 রোগী সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও। অর্ধেক লোকবল দিয়ে চালাতে হচ্ছে পুরো হাসপাতাল। হাসান মাহমুদের রিপোর্ট। ৭৪ বছরের তৈয়ব আলী হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসেছেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে। অন্য সময় ব্যক্তিগত চেম্বারে দেখানোর সুযোগ থাকলেও ঈদের ছুটিতে একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। গতকালকে থেকে ওনার বুকে একটু প্রেশার, হাঁটলে একটু খুব ক্লান্ত হয়ে যায়। তো ইমার্জেন্সি ভাবলাম যে 1 সপ্তাহ পরে আব্বুরে নিয়ে আসি আর কি।
চিকিৎসকরা বলছেন প্রতিদিন কমপক্ষে 200 রোগী আসেন হাসপাতালটির জরুরি বিভাগে। এর বড় একটি অংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভর্তি রাখতে হয় গুরুতর রোগীদের। ঈদের ছুটিতে এর সংখ্যা বেড়ে যায় বলে জানান তারা। ঈদের কারণে যেহেতু সবার পেরিফেরিতে একটু ডাক্তারের স্বল্পতা থাকে, তা এটা এখানে চলে আসে। রোগীগুলোকে আমরা সাধারণত সর্ট আউট করি, যে প্রথমে আমরা চিন্তা করি যে এই রোগীটা কোনো হার্টের পেশেন্ট কিনা, সেটা একটা। যদি হার্টের পেশেন্ট হয় আমরা তো অবশ্যই ভর্তি করবো, আর যদি হার্টের পেশেন্ট না হয় আমরা কনসার্ন যে ডিপার্টমেন্ট বা কোন যে মেডিকেল কলেজ সেখানে আমরা রেফার করে দিই। বুধবার হাসপাতালটিতে ভর্তি আছেন প্রায় 800 রোগী। হৃদরোগে আক্রান্ত হয়ে ঈদের দিনেও এসেছেন অনেকেই। আমরা আসছি ঈদের দিন সকালবেলা, হঠাৎ করে নামাজ পড়তে গেছে, ওখানে অসুস্থতা বোধ করার পর আমরা তাড়াতাড়ি নিয়ে যাই একটা এলাকার ক্লিনিক ছিল, ক্লিনিকে ওখান থেকে রেফার করে এখানে আনার জন্য। ব্লক হয়ে গেছে, এই কারণে আর কি নিয়ে আসছিলাম, এখন স্বাভাবিক সুস্থ আছে আর। অর্ধেকের বেশি চিকিৎসক ঈদের ছুটিতে থাকলেও হাসপাতাল সামলাতে হয় বাকিদের। সার্বক্ষণিক আমরা প্রাইমারি পিসিআই টিমও প্রস্তুত রেখেছি, যাতে ইমিডিয়েটলি কোনো রোগীর প্রাইমারি পিসিআই প্রয়োজন হলে সেই হিসেবে ক্যাথ ল্যাব টিম রেডি রাখা, ভাস্কুলার ইমার্জেন্সি ভাস্কুলার ওটি রেডি রাখা, কার্ডিয়াক সার্জারির টিম রেডি রাখা, এরকম জরুরি আপৎকালীন ব্যবস্থাগুলোর জন্য আমাদের সার্বক্ষণিক টিম সিনিয়র, জুনিয়র এবং অভিজ্ঞ চিকিৎসকদের সম্মিলনে প্রস্তুত রয়েছে। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও। জাতীয় বার্ন ইনস্টিটিউটে পোড়া রোগী আসছে প্রতিদিনই, তাই বাড়তি দায়িত্ব নিতে হয় চিকিৎসকদের। জরুরি বিভাগ সবসময় খোলা থাকে 24 আওয়ার্স, এটা 1 মিনিটের জন্য বন্ধ থাকে না। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেন্টার থেকেই বা বিভিন্ন জায়গা থেকে আমরা পেশেন্ট পাই, এবং এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, এটা আসতেই থাকবে। এটা আমরা স্বাভাবিকভাবেই এই সেবাটা আমরা দিয়ে থাকি। তবে জরুরি ছাড়া সাধারণ সার্জারির মতো বিশেষজ্ঞ চিকিৎসা বন্ধ আছে হাসপাতালগুলোতে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। বুধবার সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। ঈদে যারা ছুটি পাননি কিংবা ভ্রমণে বের হচ্ছেন এমন লোকজন মূলত ভিড় করছেন রেল স্টেশন ও বাস টার্মিনালে। এদিকে ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফের নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সফানের রিপোর্ট। ঈদ যাত্রার তৃতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রা অনেকটা স্বাচ্ছন্দ্যে হলেও সময় মতো ছুটি পাননি কেউ কেউ। তারা বলছেন ঈদের 2 দিন পেরিয়ে গেলেও নির্বিঘ্নে যাত্রা করতে আজ যাচ্ছেন গন্তব্যে। ট্রেনে যাচ্ছি, আমাদের নিজস্ব গাড়ি আছে, কিন্তু ট্রেনের যে একটা মজা ভ্রমণের, সেটা ফিল করার জন্য এই গ্যাঞ্জামের ভিতরে এত লোকের ভিতরেও যাচ্ছি। এখানে ঢাকাতে ঈদ করছি, কিন্তু ওরকম একটা আমাদের মানে আমেজ মনে হচ্ছে না, এর জন্য আমরা এখন ঢাকার বাইরে যাচ্ছি। ঈদের দিন গেলে হয়তো ভিড় হবে, সেই জন্য মনে করছি যে ঈদের তৃতীয় দিন গেলে হয়তো বা লোক কম হবে, কিন্তু ওই তুলনায় তো লোক কম না, লোক অনেকই দেখা যাচ্ছে। বুধবার সকালে সময় মতো কমলাপুর ছেড়েছে সব কটি ট্রেন। কর্তৃপক্ষ বলছে ঈদ পরবর্তী ও ফিরতি যাত্রাতেও থাকবে একই প্রস্তুতি, প্রয়োজনে যোগ করা হবে বাড়তি বগি। ঢাকা থেকে হিউজ মানুষ ঢাকার বাইরে চলে যাচ্ছে, আর ফেরত যে চাপটা এটা এখনো শুরু হয় নাই। আমরা আশা করছি আগামী শুক্রবার এবং শনিবার যথেষ্ট চাপ থাকে। একই চিত্রের দেখা মিলল মহাখালী বাস টার্মিনালেও। ঢাকায় ঈদ পালন শেষে শেকরের টানে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ভাই আজকে তো ফাঁকা, তো এই কারণে আমরা যাইতে সুবিধা হইব, কারণ জ্যামজট পড়বে না, এই কারণে যাচ্ছি। আমি তো এয়ারপোর্টে জব করি, তো আমার তো ডিউটি ছিল, ঈদের দিন ডিউটি ছিল। ঢাকাতে কিছু কাজ ছিল, তারপর আত্মীয় সব বোনা ছিল, মেয়ের শ্বশুর বাড়ি, এইগুলি করে শেষ করে এখন আমার শ্বশুর বাড়ি এবং বাড়ি যাচ্ছি। কেউ আবার ইচ্ছে থাকলেও টিকিট না পাওয়ায় যেতে পারেননি নির্দিষ্ট গন্তব্যে, তারাই আজ ঢাকা ছাড়ছেন। ঈদ যাত্রার তৃতীয় দিনেও রাজধানী ছেড়ে পরিবারের কাছে যাচ্ছে নগরবাসী। মহাসড়কে নেই কোনো যানজট, নেই কোনো বাড়তি ভাড়ার অভিযোগ। মহাখালী বাস টার্মিনাল থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে মিরপুর চিড়িয়াখানায় হাজারো মানুষের ঢল। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা, তবে গরমের কারণে অস্বস্তিও দেখা গেছে। বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার চিত্র এটি। ঈদুল ফিতরের ছুটিতে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকার আশেপাশের জেলা থেকেও পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ দলে বলে এসেছেন এখানে।
পুরো চিড়িয়াখানা জুড়ে দর্শনার্থীদের ভিড় থাকলেও চাপ ছিল বানর ও বাঘের খাঁচার সামনে। ফ্যামিলি সহ আসছি সবাইকে নিয়ে, যেহেতু দীর্ঘ ছুটি পাইছি এই জন্য আসছে। আমার মেয়ে প্রথম আসছে আর দেখে না, ও দেখে অনেক আনন্দ ভোগ করছে। 20 মাইল থেকে আসছে এখানে বাচ্চাদেরকে নিয়ে দেখার জন্য। আমার মেয়ে, ছেলে, ফ্যামিলি, পুরা ফ্যামিলি। অভিভাবকরা শিশুদের ঘুরিয়ে ঘুরিয়ে সাপ, বানর, কুমির, হরিণ সহ বিভিন্ন পশু পাখি চেনান। যখন বাসায় শেখানো হয় টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট, এগুলা দেখার জন্য আর কি ওদের উৎসাহিত করা। ব্যবস্থাপনা ভালো, কিন্তু আমরা ঘুরে শেষ করতে পারিনি। বানর দেখলাম, পাখি দেখলাম, তারপর দেখলাম ওই পাশে জলহস্তি, গন্ডার, সাপ। এদিকে রাজধানীর আরেক বিনোদন কেন্দ্র শ্যামলীর শিশু মেলায়ও দর্শনার্থীদের ভিড়। বন্ধের জন্য এই সুযোগও হইল, তাই ঘুরতে আসা আর কি। অনেক জায়গাতে গেছিলাম, 4টা রাইডে উঠেছি। এই শিশু মেলায় আসলে আমার সবসময় ভালো লাগে। তবে প্রচন্ড গরম থাকায় কিছুটা অস্বস্তিতে পড়ে শিশুরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক বেড়েছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভেজে উল্লাসে মাতেন তারা। কেউ আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। দেশের অন্য পর্যটন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। সহকর্মীদের তথ্য ছবিতে সামিম হোসেনের রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় কক্সবাজারের সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে। সমুদ্র স্নানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এখানে আসলে অনেকের মন ভালো হয়ে যেতে পারে, কারণ এখানে আসলে একটা উপভোগ্য ফিল এসে পড়ে। তাই আর কি আমি বলবো যে আসলে একটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগতেছে। নিরাপত্তা মাইন্ড ব্লোয়িং। অন্যান্য বারের তুলনায় হয়তো এবার খুবই ভালো, মানে কোনো ক্রাইম বা কোনো আসন্ন কোনো খারাপ কিছু দেখতেছি না। ঈদের দিন থেকেই খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। তবে কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। সিলেটের চা বাগানগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে পর্যটকরা বিভিন্ন চা বাগানে ছুটে যাচ্ছেন। দুচোখ ভরে দেখছেন দুটি পাতা একটি কুড়ির অপূর্ব দৃশ্য। এসে খুব ভালো লাগতেছে, কারণ অনেক মানুষ এবং অনেক ভালো সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান। আমার ভালো লাগতেছে, আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। চা বাগানে ঘোরাতে অনেক ভালো লাগতেছে। সিলেটের সৌন্দর্য অনেক, অন্যান্য জেলা থেকে সিলেটের সৌন্দর্য অনেক বেশি, প্রাকৃতিক সৌন্দর্যটা। কুয়াকাটা সমুদ্র সৈকতেও আনন্দ মেতেছেন পর্যটকরা। নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে তারা আনন্দ ভাগাভাগি করছেন। গাজীপুরের বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। এছাড়াও দেশের বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। অনিয়ম আর দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়া এলজিডি অফিস। সড়ক উন্নয়নের নামে চলছে লুটপাটের মহোৎসব। অধিকাংশ সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ সামগ্রী, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। এ যেন দেখার কেউ নেই। সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কাজে আসছে না সাধারণ মানুষের। পকেট ভরছে ঠিকাদার ও এলজিডির কর্মকর্তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দীর্ঘ এক যুগ পর শুরু হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহদরগা এলাকার সড়ক নির্মাণের কাজ। সড়কের পাশেই স্তূপ করে রাখা হয়েছে নিম্নমানের ইট, যা ব্যবহার করা হচ্ছে সড়কের কাজে। যদিও এ কাজে ব্যবহার করার কথা রয়েছে 1 নম্বর মানসম্মত ইট, তবে এই নিম্নমানের ইট দিয়েই রাতের আধারে দায়সারাভাবে করা হচ্ছে নির্মাণ কাজ। যে কাজ নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। প্রথমত হিয়ারিং করছে, দ্বিতীয়ত হিয়ারিং পাড়ার আগে যে রোলার করতে হবে সে রোলার নাই, শুধু ভেকুদি সমান করে হালকা করে বালি ফেলে দিই, টুট করে গাইতে চলে যায়। ঢালাই হলে আর একটু ওষার হলে ভালো হতো। সিকুন এই রাস্তা তো এর আগেই তো মোড়া ছিল। সম্প্রতি জেলার ভেড়ামারা উপজেলার রাইটা গোলাপনগর সড়কের কাজ শেষ করেছে এলজিইডি, যে কাজেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ফলে মাস না পেরোতেই উঠে যাচ্ছে পিচ। এছাড়াও কুষ্টিয়ার মিরপুর, কুমারখালী সহ জেলার অধিকাংশ সড়ক সংস্কার কাজেই এলজিইডির বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়রা বলছেন, রাতের আধারে তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রিক দিয়ে দায়সারাভাবে শেষ করা হচ্ছে এসব সড়কের কাজ। সড়ক সংস্কারের নামে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজস্যে লুটপাট করা হচ্ছে বরাদ্দের কোটি কোটি টাকা। ওই রাত দিন রাত কাজ করে
তাড়াহুড়া করে কাজ করে চলে গেছে। রাস্তায় এলো এলজিডির লোকজন সব লুটিপুটি খাইছে, ঠিকাদাররা লুটিপুটি খাইছে, মাটির ওপরে পিচ ঢালাই দিয়েছে। টিআইবির প্রতিনিধিরা বলছেন এলজিইডির কর্মকর্তাদের দুর্নীতির কারণেই সংস্কার কাজে অনিয়মের সুযোগ পাচ্ছে ঠিকাদাররা। সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কোনো কাজে আসছে না সাধারণ মানুষের। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এলজিডি। তারা সব সময় এই অনিয়মটাকে নিয়ম বানাই ফেলছে তারা। তবে সড়ক সংস্কারে অনিয়ম, দুর্নীতি ও ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন এলজিডির এই কর্মকর্তা। আমাদের যে কাজগুলা হয় এটা আমাদের উপজেলা পর্যায়ে আমাদের কর্মকর্তা থাকে এবং আমাদের এই দপ্তরের কর্মকর্তা থাকে, তারপরেও কনসালটেন্ট থাকে। এরা সম্মিলিতভাবেই আমরা যৌথভাবে তদারকির মাধ্যমে এই কাজগুলো করে থাকি। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত এলজিডির কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। প্রান্তিক কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নীলফামারীতে তৈরি করা হয় গ্রোয়ার্স মার্কেট ও হোলসেল মার্কেট। অথচ এসব মার্কেট এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনই করা হয়নি। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে এসব অবকাঠামো ফেলে রাখায় প্রান্তিক কৃষকের কোনো কাজই আসছে না। সহকর্মী আমিরুল হকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তোয়া আফরোজ। উত্তরাঞ্চলের কৃষি প্রধান জেলা নীলফামারী। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্যের কথা চিন্তা করে জেলা সদর সহ সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডোমারে 4টি গ্রোয়ার্স মার্কেট ও একটি হোলসেল মার্কেট নির্মাণ করা হয়। সরকারি খাস জমিতে নির্মিত এসব মার্কেটে নির্মাণ ব্যয় ধরা হয় 2.5 কোটি টাকা। অথচ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করায় রক্ষণাবেক্ষণের অভাবে অবকাঠামোতে ফাটল, দেওয়ালের প্লাস্টার খসে পড়া সহ ভেঙে গেছে দরজা জানালার গ্রিল। দীর্ঘদিন ধরে মার্কেটগুলো পরিত্যক্ত পড়ে থাকার সুযোগে কিছু অবৈধ দখলদাররা নিজেদের মতো করে ব্যবহার করছেন। মার্কেটগুলো সংস্কার করে চালুর দাবি স্থানীয় কৃষকদের। এটা অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, এটা আমাদের কোনো কাজে আসতেছে না। কারণ এইটা এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে, ভিতরে দোকান ছিল আমাদের 100টা দোকান ভেঙে এই শেডটা তৈরি করা হয়েছে। এখন এই শেডটার ভিতরে দোকানদারি করে মাত্র 7 জন। তাহলে দেখা গেল যে আমরা আগে 100 দোকানদারি করতাম, এখন 7 জন করে। তাহলে কি আমরা সুফল পাচ্ছি? আমরা চাইছি কৃষকের জন্য এটা সুবিধা করা হোক, আর শাকসবজির জন্য এখানে বাজার লাগা হোক। আমরা স্থানীয় লোক আমরা দাবি জানাচ্ছি যে মার্কেটটা যেন চালু হয়, মার্কেট চালু হলে ভালো হবে। 1 থেকে 6 মার্কেটের আশেপাশের প্রান্তিক চাষি মার্কেটটি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলার প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। ইউনো স্যারেরা এখানে সভাপতি, আমি সদস্য সচিব। আমরা স্যারদের সাথে কথা হয়েছে যে সামনে আমরা ঈদের পরে চালু করার আমরা চেষ্টা করছি। হাজারিহাটে একটি গ্রোয়ার্স মার্কেট আছে, এটি আমি এখানে যোগদানের পরে জানা ছিল না। এখানে যেহেতু কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এনে ন্যায্য মূল্যে বিক্রয় করার সুযোগ রয়েছে, একই সাথে বাজারে বিভিন্নভাবে প্রতারিত হওয়ার বা তাদের ন্যায্য মূল্য না পাওয়ার সম্ভাবনা থাকায় আমরা অতি শীঘ্রই এই মার্কেটটা আবার আমাদের কৃষকদের জন্য ওপেন করার ব্যবস্থা করব। নীলফামারীতে 2007 থেকে 2008 অর্থ বছরে উত্তর পশ্চিম শস্য বহুমুখীকরণ এনসিডিপি প্রকল্পের আওতায় তৈরি করা হয় কৃষকদের জন্য গ্রোয়ার্স মার্কেট ও হোলসেল মার্কেট। নিউজ ডেস্ক, দেশ টিভি।